আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে সকল ফেসবুক বন্ধু, ইউটিউব ভিউয়ার্স সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে সংবাদপত্রে কিছু নিউজ এসছে এবং কিছু ব্যক্তির ভিডিও ক্লিপস থেকে দুই একটা জিনিস দেখেছি, যেগুলো নিয়ে আমি আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি এবং বিশেষ করে আমার মতামত আমি প্রকাশ করতে চাচ্ছি। জানি না আপনাদের কেমন লাগবে। তো যাই হোক, 1971 সনের 7ই মার্চ শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী বক্তৃতার মধ্য দিয়ে এদেশের আকাশে বাতাসে স্বাধীনতার গন্ধ ছড়িয়ে পড়েছিল। তারপর বাংলার দামাল ছেলেরা তাদের যান প্রাণ উৎসর্গ করে এদেশকে শত্রুমুক্ত করেছে, এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং এদেশের জনগণ স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানকে সম্মান করে ক্ষমতায় বসিয়েছিলেন। আমার জন্ম স্বাধীনতা অনেক পরে, আমি শেখ মুজিবুর রহমানের শাসনামলও দেখি নাই, জিয়া রহমানের শাসনামলও দেখি নাই। সুতরাং আমি শেখ মুজিবুর রহমানের শাসনামল নিয়ে কথা বলতে চাচ্ছি না। যাই হোক, শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ সেই সুবাদে বারবার ক্ষমতা এসেছেন, তা আমরা সকলেই জানি। এরপর বিগত 16 বছর শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এদেশ পরিচালনা করে গেছেন এবং বাংলার মানুষকে একটা শোচনীয় পরিস্থিতির মধ্যে তিনি দাঁড় করিয়েছিলেন। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সংগঠনকে অতি বেশি প্রাধান্য দিয়ে উনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা দিয়েছেন এবং তাদের সন্তানদের বললে ভুল হবে, কারণ 53 বছর পরে এসে সন্তানদের জন্য সুবিধা এটা চাওয়াটা আসলে কতটা যুক্তিসঙ্গত ছিল সেটা আমি জানি না। যাই হোক, তাদের নাতিপুতিদের কথাই বলা হয়েছে। নাতিপুতিদের সুবিধার জন্য সরকারি চাকরির ক্ষেত্রে কোটা করেছিলেন 56%, যার প্রতিবাদে ফুসে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং ছোটো ছোটো আন্দোলনের মাধ্যমে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিণত হয় এবং একটা পর্যায়ে তারা আন্দোলন বেগবান করে এবং সরকারের বিভিন্ন কোঠা সংস্কার, কোঠা বাতিল, সেসব ছাত্র হত্যার প্রতিবাদ এবং বিচারের চেয়ে মিছিল সমাবেশ, সে বিচারও ঠিকমতো না পাওয়ার কারণে তাদের এক দফা দাবি ছিল সরকারের পতন। এবং গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে। সেই সুবাদে দেশের মানুষ স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হন। বাংলার মানুষ খুশিতে আনন্দে বাঁধনহারা এবং তারা রাজপথে নেমে এসেছিলেন। স্বাধীনতা যুদ্ধের বিজয় কেমন ছিল আমি জানি না, আমি দেখিনি। আমি দেখলাম সেদিনের বিজয়ের আনন্দ, এত মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, সত্যি সেটা অবাক করার মতো দৃশ্য ছিল। আপনারা যারা দেখেছেন তারা জানবেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা পাকিস্তান থেকে একটি ভূখণ্ডকে ছিনিয়ে আনি, যার নাম বাংলাদেশ।
এবং আমরা সেখান থেকে কী পেয়েছিলাম, একটা মানচিত্র আর একটি পতাকা। এবং এই মুক্তিযুদ্ধকালীনও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার এবং তার বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিলে উনি বারবারই বলেছেন যে আমাদের এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা লাভের পিছনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের অবদান অনেক বেশি। হয়তো বা কতটুকু ছিল আমি জানি না, যাই থাক, হয়তো পার্শ্ববর্তী দেশ হিসেবে তারা হয়তো অন্য কোনো দেশের চাইতে একটু এগিয়ে এসেছিলেন আমাদের দিকে, কিন্তু সেটা কি একেবারে নিঃস্বার্থভাবে? না, আমার তো মনে হয় না। অবশ্যই সেখানে একটা ভূরাজনীতি ছিল, সে ভূরাজনীতির কারণে হয়তো তারা চেয়েছিলেন যে না, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র পরিণত হইলে হয়তো তাদের একটা বেনিফিট আছে। তো যাই হোক, এই কথা বলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার মুক্তিযুদ্ধকে ছোট করেছেন, আমাদের দেশের মানুষদেরকে ছোট করেছেন। আমাদের দেশের মানুষেরা, আমাদের দেশের দামাল ছেলেরা তাদের জানের বিনিময়ে এবং তাদের তাদের আত্মার আত্মহত্যের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ জয়লাভ করলেন, দেশটাকে ছিনিয়ে আনলেন, সেই সমস্ত কথা বলে কিন্তু উনি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে পক্ষান্তরে ছোট করেছেন। তো আমি আসলে মূলত এই বিষয়টা, এই কথাটা এই জন্যই বললাম যে 5ই আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে হাসিনা সরকারের পতন হয়েছে, সে সময় ছাত্র জনতা সবাই রাস্তায় নেমে এসে আনন্দ ফুর্তি করেছেন। তারপর এক সপ্তাহ অন্তর্বর্তী সরকার গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের দপ্তর নিজ নিজ দপ্তর বুঝে নিয়েছেন। মোটামুটিভাবে 5ই আগস্ট পর্যন্ত, 5ই আগস্ট বললে ভুল হবে, আরও কিছু 8-10 এই পর্যন্ত, শুরু থেকে এ পর্যন্ত যে শঙ্কা, যে ভয় মানুষের মাঝে কাজ করছিল, কি হয় একটা পরিস্থিতি, সেখান থেকে আমাদের মুক্তি লাভ করেছি। আমরা একটা নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস নিতে পেরেছি, এমন একটা অবস্থা থেকে আমাদের উত্তরণ হয়েছে। তো এখন দেশ মোটামুটি একটা ভালো পরিস্থিতিতে আছে। সারা বাংলাদেশে পুলিশ বাহিনী তাদের থানাগুলোতে কার্যক্রম শুরু করেছেন। আমি নিজেও গতকাল দেখেছি রাস্তায় রাস্তায় পুলিশ, ট্রাফিক পুলিশগুলো তাদের কাজকর্ম করছেন। তো দেশ একটা ভালো পরিস্থিতির দিকে যাচ্ছে। তো এর মধ্যে অবস্থায় বিভিন্ন মহল আবার পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছেন। তো বিভিন্ন মহলে বিভিন্ন রকম বক্তব্য প্রদান করছেন। তো একটা দুঃখজনক হলেও সত্যি যে আমাদের বাংলাদেশের কিছু সাংবাদিক মিটিং করেছেন তাদের নিজ নিজ দপ্তরে, এবং তারা বলেছেন, তাদের সমাবেশে বলেছেন যে এতদিন আমরা কাজ করিনি, এখন আমরা রিয়েল সাংবাদিকতা করব। এখন আমার প্রশ্ন, এতদিন তারা সাংবাদিকতা করেন নাই, এখন তারা রিয়েল সাংবাদিকতা করবে, এর মানেটা কী? এই কথাটা বলেছিলাম অবশ্য সাংবাদিক রাহুল রাহা। আপনারা যারা নিউজ দেখেন এবং অনলাইনে ঘাটাঘাটি করেন তারা অবশ্যই তাকে চিনবেন, সাংবাদিক রাহুল রাহা। উনি বলেছেন যে এতদিন আমরা সাংবাদিকতা করিনি, এখন আমরা রিয়েল সাংবাদিকতা করব। তাহলে ওনারা এতদিন সাংবাদিকতা করেন নাই কেন, আমার প্রশ্ন। তাহলে নিশ্চয়ই বিগত সরকার অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন, দুর্নীতিমুক্ত ছিলেন, যে ওনারা সরকারের কোনো দোষ খুঁজে পান নাই
তাদের কাজকর্মের কোনো সমালোচনা তারা করতে পারেন নাই। এখন সময় এসেছে কাজ করার, এখন তারা কাজ করবেন। নাকি আসলে তারা বিগত সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন, নিজের সততাকে বিসর্জন দিয়েছিলেন? এই প্রশ্ন আপনাদের কাছে। আর আমার কথা হলো, এই ধরনের সাংবাদিক যারা, তারা আসলে আমাদের এই দেশটাকে কী করতে চায়, কী বানাতে চায়? তারা সবসময় এই দেশটাকে, এই দেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করে রাখতে চায়। এরা কখনো এই দেশের নাগরিক হতে পারে না। এদেরকে চিহ্নিত করতে হবে আমাদের। এদেরকে এক এক করে চিহ্নিত করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে, যারা আজকে দেশের এই পরিস্থিতির মধ্যে তাই এই ধরনের বক্তব্য পেশ করেন। যদি তাই হয় যে বিগত সরকার খুব ন্যায়পরায়ণ এবং দুর্নীতিমুক্ত ছিলেন, তাহলে আজকে দেখেন, গতকালকে টিভি নিউজে দেখলাম সাংবাদিক সুনামধন্য আইনমন্ত্রী আনিসুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ছদ্মবেশ ধারণ করে পালাতে গিয়ে সতর্কতা ধরা খেয়ে এখন তারা বন্দী অবস্থায় আছেন। এখন আমার প্রশ্ন হলো যে কী এমন তারা অন্যায় করেছিল যে যার ভয়ে তারা নিজের দেশ ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, ছদ্মবেশ দান করে দাড়ি চুল মোজ কেটে তারা দেশ থেকে পালানোর চেষ্টা করছে? কি তাদের মনের ভিতরে এত ভয়? তাহলে কি তারা বিগত দিনে গড়ে যাওয়া পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত? তারা কি বিতর্কিত যুদ্ধাপরাধীর বিচারের সাথে তারা জেনে শুনেও তারা অন্যায় করেছেন? না আরও কোনো বড় কোনো কিছু আছে যে তারা সবাই শুধু দেশ থেকে পালানোর চেষ্টা করছেন? কি করে তারা আমাদের নেতা হতে পারে? কি করে এই সমস্ত ব্যক্তিরা এই দেশের শাসনভার এতদিন চালিয়েছেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি জানতে চাই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।